অ্যাটলিস্ট বহুদিন পর কিন্তু দেশের বাজারে অফিসিয়াল ভাবে রিয়েলমির নাম্বার সিরিজের স্মার্টফোন লঞ্চ হয়েছে। একসময় কিন্তু রিয়েলমি নাম্বার সিরিজের স্মার্টফোন গুলো কিন্তু নিয়মিত বাংলাদেশে লঞ্চ হতো, কিন্তু এখনকার সমীকরণে দেখবেন যে বাংলাদেশে কিন্তু প্রায় তাদের সি সিরিজ নিয়ে ভরে গিয়েছে, নাম্বার সিরিজের তো কোনো দেখাই ছিল না। যাই হোক, তারা দেশের বাজারে অফিসিয়াল ভাবে নোট 14 5G স্মার্টফোনটি নিয়ে এসেছে, যেটা অবশ্যই একটি র্যাম ব্র্যান্ডে পাওয়া যাবে 12,256, এবং এর প্রাইস রাখা হয়েছে 41,999 টাকা কিংবা 42,000 টাকা, যেটা আমাদেরকে এই প্রাইস পয়েন্টের মধ্যে অফার করছে একটি গেমিং প্রিমিয়াম লোক IP69 এর রেটিং স্পোর্ট অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগনের 6 Gen 4 বাংলাদেশের প্রথম একটি চিপসেট এআই গেমিং অপটিমাইজেশন বায়োনিক কুলিং সিস্টেম 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত এআই ক্যামেরা সেটআপ দেন সর্বশেষ 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি। ওভারঅল সবকিছুই বিস্তারিত জানাবো এই ভিডিওতে, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতে লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। স্মার্টফোনটি এক নজরে চোখ কাড়বে ডিজাইনটি, কারণ এখানে পেছনে কিন্তু একটা গেমিং টাইপ ডিজাইন ইউজ করেছে তারা। ম্যাট ফিনিশ হওয়া সত্ত্বেও কিন্তু এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টের সাইন পরে টুকিটাকি, তাই বক্সে থাকা কেসটি ইউজ করা আবশ্যক হয়ে পড়বে। সাথে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনটিকেও কিন্তু অরেঞ্জ কালার করা হয়েছে একটু ডিফারেন্ট লুক দেওয়ার জন্য। আর ক্যামেরা বামটা কিন্তু রেগুলার স্মার্টফোনের মতনই রেখেছে তারা। এই প্রাইস পয়েন্টে ফ্রেম হিসেবে প্লাস্টিক, আসলে এটা কতটা গ্রহণযোগ্য কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আমি অ্যালুমিনিয়াম ফ্রেম আশা করেছি। সাথে এর যে পাঁচ লাইটটা রয়েছে ওটা কিন্তু তার পেছনের স্কয়ার ডায়াগ্রাম যে ক্যামেরা মডিউলটা রয়েছে সেখানে প্লেসমেন্ট করেছে, যেটা আপনি চাইলে আপনার মতন কাস্টমাইজেশন করতে পারবেন। আমরা নোটিফিকেশন বলুন, চার্জিং বলুন, কিংবা বিভিন্ন সময় কিন্তু এটা পপ আপ করবে। তবে একটা প্রশ্ন রীতিমতো নাড়াদের 6000 mAh যুক্ত ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনটির থিকনেস 8 মিলিমিটার এবং ওজন 197 গ্রাম, যেটি আপনার 45 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে সাপোর্ট করে। আর এটা আপনার বক্সে দিয়ে দিবে, সেপারেটলি বাই করতে হবে না। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে আমি 60 কিংবা 80 ওয়াটের একটি চার্জিং ব্রিক আশা করেছি, কারণ অন্যান্য স্মার্টফোন কিন্তু এর থেকে কম প্রাইস পয়েন্টের মধ্যে আপনাকে 60 অথবা 66 70 80 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক প্রোভাইড করছে। সেদিক বিবেচনা করলে এটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড বিষয় ছিল, যেটা আপনাকে নর্মাল ইউজের টাইনে টুনে 1 কিংবা 1.5 দিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ দিবে। সাথে গেমারদের জন্য বাইপাস চার্জিং এর সুবিধাও থাকছে। গেমারদের কথা উঠলে মাথায় প্রসেসরের কথা উঠবে, যেখানে তারা প্রসেসর সেকশন হিসেবে দিয়েছে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4, যেটা 4nm বেস্ট মোটামুটি পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেটটি আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 থেকে কিছুটা পাওয়ারফুল, বাট 7 Gen 2 কিংবা 3 থেকে কিন্তু কিছুটা দুর্বল। তো মোটামুটি যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে এখানে কিন্তু আমরা একটু বেটার চিপসেট আশা করে থাকি। তবে হ্যাঁ, এখানে আন্তত স্কোরও কিন্তু আমরা অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি, অলমোস্ট 7,64,000 প্লাস, যেটা অবশ্যই রিয়েলমি স্মার্টফোন হিসেবে অনেক বেশি বলবো। তবে যেহেতু চিপসেটটা দিয়ে দিল আর আমরা তা চেঞ্জ করতে পারবো না, তবে এখানে আপনার বেশ কিছু গেমিং এর এআই ফিউচার রয়েছে, যেমন এআই আলট্রা ট্রাস, এআই মোশন কন্ট্রোল এক্সেট্রা। আর গেমিং নিয়ে কথা উঠলে সেখানে আপনি মিডিয়াম গ্রাফিক্স গেম যেমন ফ্রি ফায়ার, এটা কিন্তু আলট্রা স্মুথ গ্রাফিক্সে রেখে লং টাইম পর্যন্ত প্লে করতে পারবেন। তার সাথে যেসব 2D কিংবা লো গ্রাফিক্স গেম রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে স্মার্টফোনটি চিপসেট। এবার যখন আপনি হাই ইন্টেন্সিভ গেমগুলো প্লে করতে যেমন পাবজি সর্বোচ্চ 90 FPS এর অপশন রয়েছে, বাট সেই ক্ষেত্রে দেখা যাবে ইন্টেন্স মুভমেন্টে কিন্তু কিছুটা FPS ড্রপ করে। ম্যাক্সিমাম আমরা FPS পেয়েছি 83 কিংবা 90 FPS এর মধ্যে। তবে এক কথায় বলবো যে হাই ইন্টেন্স গেমগুলো যদি আপনি বেশি হার্ডকোর লেভেলে ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আহামরি খুব একটা সন্তোষজনক রেজাল্ট আপনাকে দিবে না। যদি ক্যাজুয়াল টাইপের প্লে করে থাকেন তাহলে মোটামুটি ঠিকঠাকই ছিল। সাথে জেনশন ইম্প্যাক্টের মতন গেমটাও আমরা 60 FPS এ রেখে প্লে করার অপশন পেয়েছি। অল ওভার পারফরমেন্সটা যদি আপনি অফিসিয়াল স্মার্টফোন টু অফিসিয়াল স্মার্টফোন কম্পেয়ার করেন তাহলে মোটামুটি ঠিকঠাক, বাট আনঅফিসিয়ালের ক্ষেত্রে কম্পেয়ার করলে কিন্তু এটা অনেকটাই নেগেটিভ কিংবা পিছিয়ে থাকবে যাই বলুন। তবে ওভারঅল আপনার যেসব মাল্টিটাস্কিং গুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করবে স্মার্টফোনটি চিপসেটটি। যদি চিপসেটটাকে নিয়ে আর একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে কেন আমরা দেখতে পারবো যে 2.3 GHz এর একটা কর্টেক্সের A720S এবং তিনটা 2.2 GHz এর কর্টেক্সের A720S এবং চারটা 1.8 GHz এর কিন্তু কর্টেক্স A520S, যেটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে রান হবে। আর ব্যাক এন্ডে থাকছে Realme UI 6.0, যেখানে আমরা টুকিটাকি কিছু এসেনশিয়াল এআই ফিউচার দেখতে পারবো। তবে ডিসপ্লের বটম এরিয়াটা দেখার পর কিছুটা বাজেট সিরিজের ফিল দিয়েছে, কারণ এতে ব্যবহার করা হয়েছে কিন্তু 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি স্পোর্ট অ্যামোলেড ডিসপ্লে, যেটি আপনার 120 Hz রিফ্রেশ রেটের পাশাপাশি ওয়াইড ওয়ান L1 সাপোর্ট করে। আর 395 ppi ডেনসিটি থাকার ফলে আপনার কালার শিফটিং এবং গ্রেডিং এর কোনো প্রকার ইস্যু আমরা দেখতে পাই নাই। সাথে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নেগেটিভ বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি দুটি সিম ইউজ করতে পারবেন, এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। তাদের মূল ফোকাস ছিল গেমিং এ, তাই ক্যামেরাতে খুব একটা ফোকাস করেছে আমার মনে হয় না, কারণ ক্যামেরাতে এসে কিন্তু বেশ কস্ট কাটিং করেছে। ব্যাকে ডিউল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছেন, কাজের সেন্সর একটাই আমরা এখানে দেখতে পাবো। 50 মেগাপিক্সেলের মেইন ওআইএস যুক্ত ওয়াইড সেন্সর, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের একটি সহকারী লেন্স। তো আমার মতে এখানে যদি একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড কিংবা একটা টেলিফোটো লেন্স ইউজ করলে কিন্তু ব্যাপারটা জমে উঠতো। সাথে ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি 500 সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ
সুন্দর ভিডিও রেকর্ডিং করে যাবে 4K 30 FPS এ। ওভারঅল ব্যাক ক্যামেরা কোয়ালিটি আপনার মোটামুটি ভালোই ছিল, কালার টোনটা সিমিলার রাখারই চেষ্টা করছিল, কিছুটা ভাইব্রেন্ট এবং ওয়ার্ম টাইপের লুক দেয়, সম্পূর্ণ ক্লোজ টু ন্যাচারাল ছবি দেয় তা না, অনেকটাই সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবিগুলো দিচ্ছিল। সাথে বেটার লাইট কন্ডিশন না পেলেও তো ডাইনামিক রেঞ্জ আপনার হিমশিম খায়, এটা একটু বেটার করা উচিত ছিল তাদের। তার সাথে যে হেভিলি এক্সপোজার এরিয়া গুলো ছিল সেখানেও কিন্তু একটু হিমশিম খায়। আর নাইট মোডের ছবিগুলো কিছুটা আপনার কালারফুল এবং কন্ট্রাস্ট টাইপের ছিল, যেখানে আপনার জিটারিং এবং কালারটা একটু বুস্টেড টাইপের মনে হবে। মোটামুটি এই ছিল, এর বাইরে আর কোনো সমস্যা কিন্তু আমরা ক্যামেরাতে পাই নাই। অল ওভার এই প্রাইস পয়েন্টের মধ্যে আসলে কেমন, আমি যদি স্মার্টফোনটার পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি তাহলে সেক্ষেত্রে আমার ডিজাইনটা একটু ভালো লাগেছে, তার সাথে ব্যাটারি কম্পাউন্ডমেন্ট ডিসপ্লে, তার সাথে প্রসেসর রয়েছে কিছু অংশে বলার কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু এর থেকে একটু পাওয়ারফুল প্রসেসর আমরা আশা করে থাকি, তার সাথে চার্জিং ব্রিকটাও আর একটু পাওয়ারফুল করা উচিত ছিল তাদের। অল ওভার আসলে এটা যদি আপনার 30 কিংবা 35,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হতো তাহলে সেক্ষেত্রে একটা ভ্যালু ফর ডিল বলা যেত। তবে যেহেতু আপনারাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এই 42,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোনটা কতটা ভ্যালু ফর মানি হতে যাচ্ছে আপনার জন্য তা অবশ্য আপনারা নিজেই বুঝে গিয়েছেন, এখন বাকিটা আপনাদের উপর।